আসসালামু আলাইকুম। হাজী আব্দুল হাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। বর্তমান কোভিড-19 বিশ্ব সংকটময় পরিস্থিতিতে তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের পরিমিতি অংশে 16.2 নিয়ে আমরা হাজির হয়েছি। উক্ত পরিমিতি অংশে আমরা পূর্বের যে ভিডিও ক্লাসগুলো করেছিলাম সেগুলো পাঠের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা উদ্দীপকটি দেখতে পাচ্ছ। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 648 বর্গমিটার। যদি এর প্রস্থ 42 মিটার বেশি হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। অপর একটি রম্বসের ক্ষেত্রফল উক্ত আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। এটি হচ্ছে উদ্দীপক। ক নম্বর প্রশ্ন, 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। খ, আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের কত গুণ নির্ণয় করো। গ, রম্বসটির বৃহত্তম কর্ণ 72 মিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি বিষয় লক্ষ্য করো, ক নাম্বার অনেক সময় উদ্দীপক রিলেটেড হতেও পারে, উদ্দীপকের সাথে রিলেটেড নাও হতে পারে, কিন্তু খ এবং গ অবশ্যই উদ্দীপকে রিলেটেড হতে হবে। আমরা সহজ নিয়মে সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তোমরা অন্য অন্য নিয়মেও করতে পারো। আমি একটু সংক্ষেপ করে লিখছি, তোমরা দেওয়া আছে এই অংশগুলো লিখতে পারো। সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। যেহেতু বহুভুজটি সুষম ষড়ভুজ, এই জন্য এখানে বাহুর সংখ্যা হচ্ছে 6টি। আমি মেইন অংশটি লিখে দিচ্ছি। আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফল n²/4 cot 180 ডিগ্রি বাই n। এখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য এবং n হচ্ছে বাহুর সংখ্যা। যেহেতু ষড়ভুজ তাই বাহুর সংখ্যা n এর মান 6 আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এর মান 4। আমরা এখন লিখতে পারি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল n এর মান 6, এর মান 4, উপরে স্কোয়ার নিচে আছে 4, cot 180 ডিগ্রি বাই 6। আমরা এখানে উপরে গুণ করে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে পাই 24, cot 6 দিয়ে যদি ভাগ করি তাহলে পাই 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি হচ্ছে √3, তার মানে এখানে √3 সাথে যদি আমরা 24 গুণ করি তাহলে পাই 41.569। যেহেতু মূলদ সংখ্যার সাথে মূলদের গুণফল অসীম দশমিক, তাই আমরা 3 দশমিক পর্যন্ত লিখলাম, আসন্ন পর্যন্ত। এই জন্য আমরা প্রায় লিখব বর্গ সেন্টিমিটার প্রায় আংশ। প্রিয় শিক্ষার্থী, আশা করি কর অংশটি বুঝতে অত্যন্ত সহজ হয়েছে। তোমরা এইভাবে আরও বিভিন্ন প্রশ্ন বারবার প্র্যাকটিস করবে, তখন আরও সহজ হবে।
নং এর আনসারটি আমরা দেখে নেই। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের কত গুণ, তার মানে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তবে আমরা আগেই বলেছি যে কোনো নিয়মে করলে চলবে, যৌক্তিক উপায়ে আমরা এখানে সহজভাবে বিষয়টি উপস্থাপন করব। প্রথম দৈর্ঘ্য ধরে নিচ্ছি, মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ছয়শো 48 উপরে লিখছি আর x আমরা নিচে লিখেছি, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য x দিয়ে ভাগ করি তাহলে প্রস্থ পাই, আর ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই, দৈর্ঘ্য পাই। এখন আমরা সমীকরণ গঠন করব। প্রশ্ন মতে এখানে বলা আছে প্রস্থ 42 মিটার বেশি হলে তাহলে প্রস্থ x ভাগের 648, তার সাথে আমরা 42 যদি যোগ করি, বলছে প্রস্থর সাথে 42 যোগ করার জন্য, যোগ করলে আয়তক্ষেত্রটি একটি বর্গাকার ক্ষেত্র হয়ে যায়। বর্গাকার ক্ষেত্র হতে হলে অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ সমান লাগবে। তাহলে প্রস্থর সাথে 42 মিটার যোগ করলে দৈর্ঘ্যের সমান হয়ে যায়। দৈর্ঘ্য যেহেতু x ধরে নিচ্ছি তাই দৈর্ঘ্য লিখলাম। তো প্রস্থ এবং দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাহলে ক্ষেত্রটি হয়ে যায় বর্গাকার। আমরা লসাগু করব, x হচ্ছে লসাগু, লিখতে পারি আমরা 42x ইকুয়াল টু x। আমরা যদি আর গুণন করে নেই তাহলে লিখতে পারি x স্কোয়ার ইকুয়াল টু 648 প্লাস 42x। আমরা উপরের অংশ মুছে দিচ্ছি। x স্কোয়ার পক্ষান্তর করে বাম দিকে নিয়ে আসি। এখন মিডিল ফ্যাক্টর করব। ছয়শো 48কে ভেঙে লিখলে আমরা লিখতে পারি 54x প্লাস 12x। বিয়োগ করলে মাঝেরটা মিলবে, আর গুণ করলে ফার্স্ট এবং লাস্টের গুণফলের সাথে মিলবে। x কমন নেই, x মাইনাস 54 প্লাস 12 কমন, x মাইনাস 54 ইকুয়াল টু 0। x মাইনাস 54 কমন নিলে লিখতে পারি x প্লাস 12 ইকুয়াল টু 0। সুতরাং x মাইনাস 54 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 54 পক্ষান্তর করে ডান দিকে নিলাম, প্লাস হয়ে গেল, অথবা x প্লাস 12 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 12 যদি আমরা ডান পক্ষে নেই তাহলে পাই মাইনাস। আমরা জানি দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাই ইহা গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ x এর মান পেয়েছি আমরা 54, তার মানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য পেয়েছি। এখন আমরা প্রস্থ বের করব। সুতরাং দৈর্ঘ্য 54 মিটার এবং প্রস্থ উপরে 648, নিচে আছে 54, ভাগ করে আমরা পাই 12 মিটার। দৈর্ঘ্যের সাথে প্রস্থর একটি সম্পর্ক তৈরি করব, আমরা তুলনামূলক একটি রাশি তৈরি করব। কারণ হচ্ছে এখানে প্রশ্ন করেছে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ, এই জন্য আমরা অনুপাত আকারে লিখতে পারি। এখন দৈর্ঘ্য উপরে, তোমরা ইচ্ছা করলে প্রস্থটা উপরে লিখতে পারো, নিচে প্রস্থ লিখলাম। অনুপাত আকারে আমরা লিখি, দৈর্ঘ্য হচ্ছে
54, প্রস্থ হচ্ছে 12। এখন আমরা যদি এখানে কাটাকাটি করে নেই, 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 2, 6 দিয়ে ভাগ করলে হবে 9। দৈর্ঘ্য বাই প্রস্থ ইকুয়াল টু, এখানে 2 দিয়ে যদি আমরা দশমিকও নিয়ে নিই, তোমরা ইচ্ছা করলে দশমিকও নিতে পারো, দশমিক ছাড়াও রাখতে পারো, 4.5। এখন আমরা আর গুণন করে নেই, দৈর্ঘ্য সমান 4 × 5 প্রস্থ। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে দৈর্ঘ্য প্রস্থের 4.5 গুণ। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থর সাথে আমরা তুলনা করলাম, দৈর্ঘ্যটি প্রস্থ অপেক্ষা 4.5 গুণ। এটা আমরা ফিনিশিং লেখায় লিখতে পারি। আমি ডান সাইডে লিখে নিচ্ছি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 4.5 গুণ। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তবে এইভাবে না লিখলেও চলে, তোমরা যদি সরাসরি বুঝতে পারো যে দৈর্ঘ্য 54 মিটার, প্রস্থ 12 মিটার, এর কত গুণ। যদি সংখ্যাটি দৈর্ঘ্য 50 হইতো, প্রস্থ যদি 10 মিটার হইতো, তাহলে আমরা সরাসরি লিখতে পারতাম যে দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। এইভাবে অনুপাত আকারে দেখায় নিলে বিষয়টা সুন্দর হয়, ভালো হয়। আমরা গ নাম্বার আনসারে চলে যাই। রম্বসটির বৃহত্তম কর্ণ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, উদ্দীপকে তোমরা খেয়াল করো, রম্বসের ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের সাথে যেহেতু তুলনা করেছে, এই জন্য রম্বসের ক্ষেত্রফলটি আমরা লিখে নেই, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। আমি সরাসরি লিখে নিচ্ছি, রম্বসের বৃহত্তম কর্ণ দেওয়া আছে, আমরা D2 ধরতে পারি বৃহত্তম কর্ণকে, 72 মিটার। রম্বসের ক্ষুদ্রতম কর্ণকে D1 ধরতে পারি, ক্ষুদ্রতম কর্ণ D1, এটার মানটা আমরা বের করব। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমরা সূত্রটা লিখি, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমি প্রতীকের সাহায্য লিখে নিচ্ছি, মানগুলো বসিয়ে দিই। হাফ ইন্টু D1 এর মান আমরা বের করব, D2 মান 72, আর রম্বসের ক্ষেত্রফল 1944। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাই 36। এখন উভয় পক্ষকে 36 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 54। আমাদের প্রশ্ন করেছে রম্বসের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তোমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো, আমরা যদি চিত্র অঙ্কন করি তাহলে জ্যামিতিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, বিবরণ দিতে হবে, বড় হবে। এই জন্য আমি একটু বিকল্প পদ্ধতিতে যাব। এই পদ্ধতিটি তোমরা বইয়ের মধ্যে হয়তো সরাসরি পাবে না, এটা অ্যাপোলোনিয়াস উপপাদ্য থেকে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি। বাহুর সাথে কর্ণের একটি সম্পর্ক আছে, সেই সম্পর্কটি আমরা এখন লিখব। ওই সম্পর্ক থেকে বাহুর মান আমরা সহজেই বের করতে পারব। আমরা জানি রম্বসের ক্ষেত্রে বাহু এবং কর্ণের সম্পর্ক হচ্ছে কর্ণের বর্গের সমষ্টি বাহুর বর্গের 4 গুণ। এটাকে আমরা এইভাবে সূত্র আকারে লিখতে পারি। এখন এখানে D1 D2 মান যদি বসিয়ে দেই, ক্ষুদ্রতম কর্ণ এবং বৃহত্তম কর্ণর মান যদি বসিয়ে দেই, তাহলে সহজেই আমরা এখানে বাহুর দৈর্ঘ্য এর মান পেয়ে যাই।
D1 হচ্ছে 54 উপরে স্কোয়ার, D2 হচ্ছে 72 উপরে স্কোয়ার, এটাকে যদি স্কোয়ার করি 2916, 72কে যদি আমরা স্কোয়ার করি আমরা পাই 5184। আমরা যদি যোগ করে নেই তাহলে পাই 8100। 60 দিয়ে উভয়পক্ষকে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই 2025। এখন উভয়পক্ষকে বর্গমূল করিয়া, কারণ এর মান যেহেতু বের করব, বর্গমূল করলে আমরা পাই 45। তাহলে তোমরা অবশ্যই সহজভাবে আনসারটি পেয়ে গেছো। এটা বিকল্প পদ্ধতিতে, কোনো কনফিউশন নাই, কোনো টেনশনের কারণ নাই। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এরকম একটি সৃজনশীল অত্যন্ত উপযোগী। নবম শ্রেণী তো বটেই। আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি বারবার ফলো করবে, বারবার লক্ষ্য করবে এবং বারবার ভিডিওটি দেখে প্র্যাকটিস করবে। এরকম আরও অনেক প্রশ্ন আছে যেগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করে আনসার করতে পারো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে সৃজনশীল প্রশ্নটি আমরা আনসার করলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।